নির্বাচন নিয়ে কি ভাবছেন নীলফামারীর নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। ওয়ালি মাহমুদ সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের হাওয়ায়। আপনার মাধ্যমে জানতে চাই নীলফামারীর সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কেমন প্রার্থী চান তারা এবং সেই সাথে কি ধরনের উন্নয়ন চাচ্ছেন তারা। ধন্যবাদ ঈশিতা। শুরুতেই আপনি জানেন যে নীলফামারীর 6টি উপজেলা নিয়ে নীলফামারীর 4টি সংসদীয় আসন। এর মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। 33 জন প্রার্থীর বিপরীতে 24 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর কালীতলার একটি পেট্রোল পাম্পে, যেখানে আমার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। তারা এই অঞ্চলেরই ভোটার। আমরা আসলে তাদের কাছে এই ভোটটা নিয়ে তাদের প্রত্যাশা জানতে চাবো। আমি একজন ভোটারের কাছে যাচ্ছি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমাদের নীলফামারীতে বিগত দিনে 12টি পার্লামেন্ট নির্বাচন গিয়েছেন। আমরা এখানে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের কোনো প্রার্থী পাইনি। তো আমরা বিগত দিন পর প্রার্থী পাওয়ার পর আমরা নীলফামারীবাসী আশাবাদী। আমাদের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমরা ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন ভাই, যিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার সভাপতি, আসলে একটা নীলফামারীকে বা একটা দেশকে যদি সাজাতে চান আপনি, তাহলে কিন্তু একটা ইঞ্জিনিয়ারের বিকল্প নেই। তিনি কিন্তু পরিপাটিভাবে একটা জিনিসকে সাজাতে পারবে। তো আমরা তুহিন ভাইকে পেয়ে নীলফামারীবাসী অনেক আনন্দিত, এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে আমাদের একটা আস্থা, সে আস্থাটা আমরা মনে করি যে নির্ভরযোগ্য একটা নির্বাচন ওরা আমাদেরকে উপহার দেবেন, এবং ভোটারগণ খুব আনন্দের সহিত ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে পারবে, আমি এটা আশা করি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাব একজন তরুণ ভোটার আছেন আমাদের সাথে, যিনি এবার প্রথম সংসদীয় আসনে ভোট দেবেন। আসলে তিনি কি ধরনের নীলফামারী জেলার উন্নয়ন চান, আপনি একটু আমাদের বলবেন যে আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদে কি ধরনের উন্নয়ন চান? ধন্যবাদ ডিবিসিকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আমাদের যে চাওয়া পাওয়া, তরুণ ভোটারদের যে চাওয়া পাওয়া, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কয়েকটি নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছে। 2018 সালের যে দিনের ভোট রাতে দিয়েছে তারা, এবং 2024 সালে আমিন নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন থেকে ভোট প্রয়োগ থেকে কিন্তু বঞ্চিত ছিলাম। আমি আসলে আপনার কাছে নীলফামারী জেলার উন্নয়ন আপনারা দেখেছেন, আমার জন্মের পর থেকেই, আবার বোঝার বয়স থেকেই দেখতেছি এইখানে আওয়ামী লীগের এমপি ছিল, এবং আমাদের যে আশা প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশাগুলো পূরণ হয়নি। চিকিৎসা ক্ষেত্রে বলেন আপনি, তারপরে মনে করেন শিক্ষা ক্ষেত্রে বলেন, এগুলো আমাদের পূরণ হয়নি। তাই আমরা আশা করতেছি আগামীতে যে সংসদ সদস্য হিসেবে এখানে জয়লাভ করবে, তিনি শিক্ষাক্ষেত্রে এবং মনে করেন স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নয়ন করবে। ঈশিতা, যেমনটি শুনছিলেন যে ভোটারদের এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে যারা এমপি হবেন তাদের কাছে, এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে ভোটটা তারা সুষ্ঠু চান, সুন্দর চান। ঈশিতা। সুমন, আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে কি ভাবছেন লালমনিরহাটের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। নিয়াজ আহমেদ শিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের হাওয়ায়। আপনার মাধ্যমে জানতে চাই যে লালমনিরহাটের সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কেমন প্রার্থী চাচ্ছেন তারা এবং কি ধরনের উন্নয়ন চাচ্ছেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে লালমনিরহাটের 3টি আসনে কিন্তু জামাত বিএনপির পাশাপাশি নতুন জনতার দল কিন্তু এখানে নির্বাচন করছেন। এই জনতার দলের প্রধান যিনি আছেন চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল, তিনিও কিন্তু মাঠে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভোটারের কাছে পৌঁছাচ্ছেন। এবং আমি একটি জিনিস জানিয়ে রাখি যে এখানে যারা তরুণ ভোটার আছেন তাদের কাছে কিন্তু এবার নতুন প্রত্যাশা রয়েছে। ভোটারদের কাছে বিভিন্ন তাদের চাওয়া পাওয়া আছে, যেহেতু বিগত দিনে এই এলাকায় কোনো রকম উন্নয়ন হয়নি, তারা এই সব অভিযোগও তুলেছেন। আমি এই বিষয়ে একজন ক্রীড়া সংগঠকের কাছে জানতে চাবো যে আপনারা যে এই যে নতুন বাংলাদেশে আপনারা বিনিময়ে এবার কেমন প্রার্থী খুঁজে নেবেন? ধন্যবাদ।
আসলে প্রার্থী খোঁজার ব্যাপারে হচ্ছে প্রথমে আপনারা বহুল প্রচলিত একটা শব্দ আছে, সেটা হচ্ছে সৎ যোগ্য প্রার্থী, যোগ্য প্রার্থীর ব্যাপারটা। আমি আসলে ব্যাপারটাকে অন্যভাবে দেখি, সেটা হচ্ছে আমি যোগ্য ভোটার কিনা। কারণ আমি যে ভোট দিচ্ছি এমপিকে, ওই এমপির কাজ কি, এমপির আসলে পরিধিটা কতটুকু, এইটা সম্পর্কে আমার আসলে সঠিক ধারণা থাকা উচিত। তাহলে আমি সঠিক প্রার্থীটাকে নির্বাচন করতে পারবো, উনি আসলে এই স্পেসিফিক কাজগুলোর ক্ষেত্রে যোগ্য কি না। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এই জিনিসটার আসলে বেশি প্রচার দরকার। আসলে এমপির কাজগুলো কি হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করা উচিত, তাহলে তারা তাদের প্রার্থী বাছাই করতে আরও সচেতন হবে। আমিও সেক্ষেত্রে নিজেকে প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে সেই জিনিসগুলো জানার। বিগত দিনে কি এই তখন প্রার্থী পাননি আপনি? এখানে প্রার্থী পাওয়া না পাওয়ার প্রসঙ্গের আগে হচ্ছে আমি যদি নিজে যোগ্য না হই, আমি যোগ্য প্রার্থী সিলেক্ট করতে পারবো না। তো আমাকে নিজেকে আগে যোগ্য হতে হবে। আমি নিজে আমার পরিবার থেকে শুরু করে আমার আশেপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার সাথে কথা বলেছি, অনেকে এই বিষয়গুলো কনসার্ন না, অনেকে এই বিষয়গুলো জানেই না। তো আমি নিজে যদি না জানি আমি কোন বিষয়টাতে ভোট দিচ্ছি, ওই বিষয়টার কাজ কি, তো আমি ওই প্রার্থীটাকে সিলেক্ট করতে পারবো না আসলে। বুঝতে পারছি, উনি মানে প্রার্থী এখনও যোগ্য খুঁজে পাচ্ছেন না। আপনার কাছে জানতে চাবো, তো আপনি তো একজন ছাত্র মনে হচ্ছে, আপনি আসলে এই অবস্থায় কেমন প্রার্থী খুঁজে নেবেন? আসলে আমরা নির্বাচনের ক্ষেত্রে যারা এখানে অতীতে নির্বাচন করেছে তারা আসলে মানুষের ভাগ্যর পরিবর্তন করতে পারে নাই। যারা পরিবারতন্ত্র থেকে যারা নিজস্ব লোক, যারা দলের লোক ছিল, তাদেরকেই মানুষকে যারা চাকরি দেওয়ার থেকে শুরু করে সব কিছু দিয়েছে। আমরা এখানে সৎযোগ্য ব্যক্তিকেই আমরা প্রায়োরিটি দিব। তাছাড়া আসলে আমরা দেখতেছি যারা মানুষের জন্য কাজ করতেছে তাদেরকেই আমরা আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোটটি দেব। এবার তো এই জুলাই আগস্টের নতুন দেশ, এই দেশে আপনারা তরুণদের নেতৃত্বে কি ধরনের প্রার্থীকে আবার নির্বাচিত করতে চান? আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে সুন্দর একটা রাজনীতি দেখতে চেয়েছিলাম, আমরা আসলে সেরকম নতুন রাজনীতির ধারা দেখতে পারিনি। তারপরেও যারা নতুন করে নতুন সুন্দরভাবে বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতেছে, আমরা তাদেরকে আবার সিলেক্ট করবো আর কি। আর যদি এই ধরনের না পান, তাহলে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কি করবেন? আসলে আমি তরুণ ভোটার হিসাবে খারাপের মাঝেও যারা ভালো তাদেরকে আমি আমার ভোটটি আমানত দেব। দীর্ঘ 17টি বছর আমরা নতুন প্রজন্ম কাউকে ভোট দিতে পারিনি, তবে আবার নতুন প্রজন্ম সৎযোগ্য এবং আমরা দেখতেছি ছাত্ররা কী সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সেই সিদ্ধান্তগুলোই ফলো করে আগামী নির্বাচনের সিদ্ধান্ত নেব। সেটা শুনছিলেন যে তারা কিন্তু নতুন যারা নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছেন, তারা কিন্তু এবার অনেক বাছাই কাছাই করে কিন্তু তাদের প্রাপ্তি খুঁজে নেবেন এবং প্রার্থীদের কাছে কিন্তু বিভিন্ন প্রত্যাশাও খুঁজে নেবেন বলে আশা করছেন। সেটাই ছিল এখানকার সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ।